বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, ময়মনসিংহ জেলা স্কুল। আমি তোমাদের গত ক্লাসে বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ প্রতিপাদন করেছিলাম। আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ প্রতিপাদন করেছি। আজকে আমরা দেখব যে এখানে মোলার গ্যাস ধ্রুবক আর এর এককটা কিরকম হয়। আমরা যদি এই সমীকরণটাকে একটু ক্যালকুলেট করি তাহলে আমরা দেখব এনআরটি ইকুয়াল টু পিভি। সুতরাং আর ইকুয়াল টু পিভি বাই এনটি। আমরা যদি চাপের একক বসাই, আমরা জানি চাপের একক হলো নিউটন পার বর্গমিটার, আয়তনের একক হলো ঘনমিটার, এটার মোল সংখ্যা এন এর একক হলো পার মোল, তাপমাত্রার একক হলো কেলভিন। এখন আমরা যদি আর এর একক বের করতে চাই, আমরা দেখব এখানে মিটার কিউব পার মিটার স্কয়ার। সুতরাং এখানে হবে আর ইকুয়াল টু হবে নিউটন মিটার, এখানে হবে পার মোল পার কেলভিন। আমরা জানি নিউটন মিটারকে সংক্ষেপে জুল বলে, সুতরাং জুল পার মোল পার কেলভিন। অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবকের একক হলো, আমরা বলতে পারি মোলার গ্যাস ধ্রুবক এর একক হলো জুল পার মোল পার কেলভিন। তো আমরা যখন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ পড়েছি, আমরা যখন কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ পড়েছি, আয়তন প্রসারণ পড়েছি, তখন দেখেছি যে দৈর্ঘ্য প্রসারণ সহগ একটা ধ্রুবক। আমরা এবার দেখব যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসীয় প্রসারণ, আয়তন প্রসারণ, সেটা ধ্রুবক কিনা। আমরা এই সমীকরণটা প্রতিপাদনের ক্ষেত্রে আমরা দেখি, আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি। এবার যদি আমরা দুইটা সমীকরণ চিন্তা করি, এখানে মোল সংখ্যা এন আর মোলার গ্যাস ধ্রুবক আর একটুকু যদি ঠিক রেখে এবং স্থির চাপ যদি ঠিক থাকে এবং বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে আমরা যদি দুইটা সমীকরণ লিখি, তাহলে পি ইকুয়াল টু বি ওয়ান ইকুয়াল টু এন আর টি ওয়ান। আবার যদি এভাবে লিখতে পারি পি ইকুয়াল টু বি টু ইকুয়াল টু এন আর টি টু। এবার আমরা এই সমীকরণটা এবং এই সমীকরণটা, এই দুইটা সমীকরণের ক্ষেত্রে লিখতে পারি, আমরা যদি এরকম লিখি 2 নং মাইনাস 1 নং, তাহলে কিরকম হয়? তাহলে হয় পি বি টু মাইনাস পি বি ওয়ান ইকুয়াল টু এন আর টু মাইনাস এন আর ওয়ান, এন আর টি টু, এন আর টি ওয়ান। এবার যদি আমরা ক্যালকুলেট করি, আমরা যদি পি কমন নেই, পি ইকুয়াল টু বি টু মাইনাস বি ওয়ান ইকুয়াল টু এন আর যদি কমন নেই, তাহলে হয় এখানে টি টু মাইনাস টি ওয়ান। আমরা এই সমীকরণের ক্ষেত্রে দেখি যে এইরকম একটা
একটা ভ্যালু চলে আসে। এটা যদি আমরা 3 নং সমীকরণ হিসাব করি, যে এই সমীকরণটা 3 নং, শিক্ষার্থী বিন্দু খুব সহজে এটা হলো মূল সমীকরণ পিবি ইকুয়াল টু এনআরটি। এটা বিভিন্ন বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন আয়তন যদি হিসাব করি স্থির চাপে, তাহলে আমরা দেখি PB1 ইকুয়াল টু nRT1, PB2 ইকুয়াল টু nRT2। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি, যদি আমরা 2 নং থেকে 1 নং বাদ দিই তাহলে সমীকরণটা এরকম দাঁড়ায়, PB2 মাইনাস PB1 ইকুয়াল টু nRT2 মাইনাস nRT1। আমরা যদি বাম পাশ থেকে P কমন নেই, তাহলে তাহলে কীরকম দাঁড়ায়, P কমন নেই তাহলে B2 মাইনাস B1 nR2, nR যদি কমন নেই T2 মাইনাস T1। এবার আমরা যদি এই সমীকরণটার PB1 এবং nRT1 দুটি সমান, আমরা যদি এই 3 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, 3 নং ভাগ 1 নং যদি করি তাহলে কিরকম দাঁড়ায়, PB2 মাইনাস B1 ডিভাইডেড বাই PB1 ইকুয়াল টু nR T2 মাইনাস T1 বাই nR নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যারা আছো এবং প্রিয় অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং অন্যান্য যত ভিউয়ার আছেন, আমি সবাইকে বলবো যে এই ক্যালকুলেশনটা বইয়ে ঠিক পুরোপুরি ক্যালকুলেট করা যায় নাই, তো আমি শিক্ষার্থীদের বলবো যে তারা যেন নোট রাখে। আমরা পরবর্তীতে আসি, আমরা যদি P এবং P কেটে দেই তাহলে আসে B2 মাইনাস B1 বাই B1 ইকুয়াল টু nRT যদি কাটা যায় তাহলে এটা আসে T2 মাইনাস T1 বাই T1। আমরা এরকম একটা সমীকরণে চলে আসতে পারি। এবার যদি আমরা এরকম লিখি, এই সমীকরণটার ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি যে B2 মাইনাস B1 বাই B1 ইকুয়াল টু T2 মাইনাস T1 বাই T1। এখন যদি আমরা উভয় পক্ষকেই লব এবং হরকে যদি B1 দ্বারা ভাগ করি, B2 মাইনাস B1 বাই B1 ইকুয়াল টু B1 বাই B1 ইকুয়াল টু T2 মাইনাস T1 বাই T1। আমরা যদি পরের ক্যালকুলেশন আসি, B2 মাইনাস B1 বাই B1 আর নিচের রাশিটা 1 হয়ে যায় ইকুয়াল টু, আমরা যদি নিচের রাশিটা এরকম লিখতে পারি, আমরা যদি লিখি B2 মাইনাস B1 বাই B1 ইকুয়াল টু T2 মাইনাস T1 বাই T1। এবার যদি আমি এরকম ক্যালকুলেশন করি, B2 মাইনাস B1 বাই B1 বাই T2 মাইনাস T1 ইকুয়াল টু 1 বাই T1। আমরা যখন আয়তন প্রসারণের সূত্র দেখেছিলাম, তখন কঠিন পদার্থের আয়তন প্রসারণ বা আয়তন প্রসারণ যখন দেখেছিলাম তখন সূত্রটা এরকম ছিল যে আয়তন প্রসারণ সহগ এরকম ছিল, B2 মাইনাস B1 ইকুয়াল টু B2 মাইনাস যতটুকু আয়তন প্রসারণ তার আদি আয়তন গামা এবং তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। এবার এখান থেকে আমরা গামার মান পেয়েছিলাম, গামা ইকুয়াল টু B2 মাইনাস B1 বাই B1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটা ছিল আয়তন প্রসারণ সহগের মান। এবার আমরা যেহেতু গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ চিন্তা করতেছি, তখন আমরা এই মানটা এরকম লিখি, বিটা পি ইকুয়াল টু, অর্থাৎ স্থির চাপে আয়তন প্রসারণ, বিটা পি ইকুয়াল টু B2 মাইনাস B1 ইন্টু B1 বাই T2 মাইনাস T1। এটা হলো গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ সহগ। এবার গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ সহগ বিপি ইকুয়াল টু B2 মাইনাস B1 বাই B1 ইন্টু T2 মাইনাস যদি T1 হয়, তাহলে আমরা এই সমীকরণটাকেও
এরকম লিখতে পারি b2 মাইনাস b1 বাই b1 ইন্টু t2 মাইনাস t1 ইকুয়াল টু 1/t1। আমরা যদি এটা যদি 4 নং সমীকরণ হয়, এটা যদি 5 নং সমীকরণ হয়, 4 এবং 5 এই দুইটা সমীকরণকে আমরা যদি রিলেটেড করি, তাহলে আমরা দেখব যে বিটা পি ইকুয়াল টু b2 মাইনাস b1 বাই b1 ইন্টু t2 মাইনাস t1। আবার এইটুকু আর এইটুকু যদি সেম হয়, তাহলে বিটা পি ইকুয়াল টু 1/t1 লিখতে পারি। তাহলে আমরা যদি লিখি, আমরা লিখতে পারি বিটা পি ইকুয়াল টু 1/t1। অর্থাৎ আমরা যখন দৈর্ঘ্য প্রসারণ লিখেছি, দেখছি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, সকল ক্ষেত্রেই আমরা দেখেছি যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগের মান একটা ধ্রুব সংখ্যা হয়। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ সহগের মান কখনোই ধ্রুব সংখ্যা হয় না। সেই আয়তন প্রসারণ সহগের মান হয় আদি তাপমাত্রার যদি আমরা T1 লিখি এখানে, আদি তাপমাত্রার ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি এরকম প্রশ্ন হয় যে গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ সহগের মান কখনোই ধ্রুব সংখ্যা নয়, প্রমাণ করো, তখন তোমার এরকম পিভি ইকুয়াল টু এনআরটি থেকে দুইটা সমীকরণ প্রতিপাদন করে তারপর তোমাকে এই পর্যন্ত আসতে হবে। তো আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন একটা অঙ্ক দেখি, যে একটা অঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি যে একটা কঠিন বস্তু 400, 4000, 3000 এরকম একটা কঠিন বস্তু এই কঠিন বস্তুর দৈর্ঘ্য হলো 4000 মিলিমিটার এবং তার প্রস্থ হলো 3000 মিলিমিটার। এরকম একটা কঠিন বস্তু আছে। প্রশ্ন হলো তাপমাত্রা 30 ডিগ্রি বৃদ্ধি করলে চিত্রের পৃষ্ঠটির ক্ষেত্রফল। প্রশ্ন হলো তাপমাত্রা 30 ডিগ্রি বৃদ্ধি করলে চিত্রের পৃষ্ঠের ক্ষেত্রফল 0.1 বর্গমিটার বৃদ্ধি পায়। পৃষ্ঠের ক্ষেত্রফল 0.1 বর্গমিটার বৃদ্ধি পায়। প্রশ্ন হলো, এটুকু হলো উদ্দীপক। প্রশ্ন হলো যে দাতব খণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। দাতব খণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। আমরা এই অঙ্কটা এবার দেখব। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো যে আমরা চাইতেছি দৈর্ঘ্য প্রসারণ সহগ, কিন্তু দাতব খণ্ডের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল এতটুকু বৃদ্ধি পায়, সেটাও দেওয়া আছে। তো আমরা যতটুকু ডেটা দেওয়া আছে, আমরা যদি সেখান থেকে যদি এখানে দৈর্ঘ্য L হয়, যদি দৈর্ঘ্যটাকে যদি আমি L হিসাবে আইডেন্টিফাই করি, দৈর্ঘ্য L ইকুয়াল টু 4000 মিলিমিটার।
তা আমরা 4000 মিলিমিটারকে আমরা জানি 1000 মিলিমিটার সমান 1 মিটার, সুতরাং এটাকে আমি 4 মিটার লিখতে পারি। আবার প্রস্থ যদি বি লিখি, বি দ্বারা প্রকাশ করি, এটা হলো 3000 মিলিমিটার, 3000 মিলিমিটার, সুতরাং এটা 3 মিটার। তাহলে এই ক্ষেত্রটির আদি ক্ষেত্রফল A1 ইকুয়াল টু হবে 4 গুণন 3 বর্গমিটার, দ্যাট মিন্স A1 হবে 12 বর্গমিটার। আমরা খুব সহজে দেখতে পারলাম যে এই ক্ষেত্রটির আদি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ L গুণন B, A1 ইকুয়াল টু 3 4 দৈর্ঘ্য গুণন প্রস্থ 3 4 12 বর্গমিটার। আবার আমরা দেখলাম যে চিত্রে দেওয়া আছে পৃষ্ঠের ক্ষেত্রফল 0.1 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে আমরা খুব সহজে লিখতে পারি যদি পরের ক্ষেত্রফল A2 হয়, সুতরাং A2 মাইনাস A1 ইকুয়াল টু 0.1 বর্গমিটার, 0.1 বর্গমিটার। তাহলে আমরা কয়টা ডাটা পাইলাম? আমরা ডাটা পাইলাম A1 ইকুয়াল টু 12 বর্গমিটার আর A2 মাইনাস A1 ইকুয়াল টু 0.1 বর্গমিটার। আমরা অলরেডি দুইটা ডাটা পাইলাম। এখন আমরা দেখছি যেখানে তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1 ইকুয়াল টু তাপমাত্রা 30 ডিগ্রি বৃদ্ধি করলে, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা ছিল তার থেকে 30 ডিগ্রি বাড়ছে, ইকুয়াল টু 30 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 30 কেলভিন। মজার ব্যাপার হলো যদি তাপমাত্রার ডিফারেন্সটা কেলভিন স্কেল এবং সেন্টিগ্রেড স্কেলে একই রকম, যদি কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া থাকতো তাহলে কেলভিন স্কেল এবং সেন্টিগ্রেড স্কেলে এটা ডিফার করতো, কিন্তু পার্থক্যটা কেলভিন স্কেল এবং সেন্টিগ্রেড স্কেলে সবসময় একই রকম হয়। এখন আমরা এই তিনটা ডাটা থাকার পরে আমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কটার ক্ষেত্র প্রসারণ সহগের মান বের করতে পারবো। যদি আমরা ক্ষেত্র প্রসারণ সহগ বের করি এবার, অতএব ক্ষেত্র প্রসারণ সহগ গামা বিটা ইকুয়াল টু হোয়াট? আমরা জানি A2 minus A1 equal to beta A1 T2 minus T1. So beta equal to A2 minus A1 divided by A1 into T2 minus T1. আমরা যদি এখানে মান বসাই 0.1, A1 এর ভ্যালু হলো 12 গুণন 30। আমরা যদি ক্যালকুলেট করি 0.1 ডিভাইডেড 12 গুণন 30, তাহলে এটা মান আসছে 2.78 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 2.78 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 পার কেলভিন। এটা হলো ক্ষেত্র প্রসারণ সহগের মান। কিন্তু আমাদের প্রশ্নটা ছিল দাতব খণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগের মান কত। যেহেতু আমরা ক্ষেত্র প্রসারণ সহগ পেয়েছি, আমরা খুব ইজিলি দৈর্ঘ্য প্রসারণ সহগ পাইতে পারি। যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা ব্যাপার লক্ষণীয়, এটা হলো একটা কঠিন বস্তুর ক্ষেত্র প্রসারণ সহগের মান বের করেছি, যেখানে 2.78 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 একটা ধ্রুব মান। কিন্তু আমরা যখন গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ সহগ বের করেছি, সেখানে দেখেছি সেটা কিন্তু ধ্রুব ছিল না। তো আমরা দেখলাম যে ওই ক্ষেত্রটির ক্ষেত্র প্রসারণ সহগ হলো 2.78
ইন্টু 10⁻⁻⁴ পার কেলভিন। এবার আমরা যদি এবার প্রশ্নের উত্তরে আসি, প্রশ্নে বলেছে যে তার এই ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রসারণ সহগের মান কত। তো আমরা জানি বিটা ইকুয়াল টু 2 আলফা। সো আমরা এবার যদি বিটা ইকুয়াল টু 2 আলফা জানি, সো আলফা ইকুয়াল টু বিটা বাই 2 খুব সহজে লিখতে পারি। সুতরাং আলফা ইকুয়াল টু 2.78 ইন্টু 10⁻⁻⁴ ডিভাইডেড বাই 2, এটাও পার কেলভিন। আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ সকল কিছুর এককই পার কেলভিন। তিনটা ক্ষেত্রের সহগই একই। এবার আমরা যদি এটা ক্যালকুলেট করি, ডিভাইডেড টু 1.39, সুতরাং আলফা ইকুয়াল টু 1.39 ইন্টু 10⁻⁻⁴ পার কেলভিন। অতএব দাতব খণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ 1.39 ইন্টু 10⁻⁻⁴ পার কেলভিন। আমরা খুব সহজেই দৈর্ঘ্য প্রসারণ সহগের মান পেয়ে গেলাম। এবার যদি প্রশ্নটা এরকম হইতো যে ওই দাতব খণ্ডটির আমরা আয়তন প্রসারণ সহগ কত পাইতে পারি, তো আমরা যেরকম বিটা ইকুয়াল টু 2 আলফা জানি, আমরা ঠিক কিন্তু এরকম গামা ইকুয়াল টু 3 আলফা এই সূত্রেরও প্রতিপাদন দেখেছি। তা আমরা আজকে দেখেছি যে বিটা পি ইকুয়াল টু 1/T1 এটা কিভাবে প্রতিপাদন করে। তা আমরা যদি এই প্রশ্নটার যদি চাইতো যে দাতব খণ্ডটির আয়তন প্রসারণ সহগ কত নির্ণয় করতে, আমরা কিন্তু সেটাও নির্ণয় করতে পারতাম। যেমন আমরা জানি গামা ইকুয়াল টু 3 আলফা। সো গামা ইকুয়াল টু 3 গুণন 1.39 ইন্টু 10⁻⁻⁴ পার কেলভিন। তো আমরা যদি এটাকে 3 দ্বারা গুণ দেই, এটা হবে 4.17 ইন্টু 10⁻⁻⁴ পার কেলভিন। আমরা যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার যদি ক্ষেত্রফল দেওয়া ছিল, ক্ষেত্রফল থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহ, ক্ষেত্রফল থেকে আমরা আয়তন প্রসারণ সহ ওই সবগুলার এককে আমরা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ে পরের যে টপিকসটা আছে, তোমাদের বইয়ের বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ে পরের টপিকসটা হলো যে পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব। পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব। তো আমরা এই প্রশ্নের আলোচনায় যাওয়ার আগে আমরা পদার্থের 3টা অবস্থা সম্বন্ধে জানি। পদার্থ 3 ধরনের, কঠিন, তরল, বায়বীয়। যদিও আরেকটা অবস্থা এখন আলোচনা করা হয় এবং ইনক্লুড হয়েছে, যেমন প্লাজমা অবস্থা। তো পদার্থের আমরা সিম্পলি এই 3টা অবস্থার উপরে আলোচনা করব। যে এই 3টা অবস্থায় যদি তাপ দেই, আমরা তাপের সংজ্ঞা জানি। তাপ হলো বস্তুর এলোমেলো গতির ফল, অর্থাৎ যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। আমরা যদি কোনো একটা পদার্থে তাপ দেই, তাহলে তার অবস্থার কীরকম পরিবর্তন হবে। যেরকম আমরা দেখি, যদি এখানে আমরা এরকম একটা বিকার নিলাম, এখানে একটা ট্রাইপড আছে, এখান থেকে আমরা যদি বার্নারের সাহায্যে তাপ দিই এবং এই বিকারে যদি একটা বরফ খণ্ড থাকে, তাহলে একটা পর্যায়ে আমরা দেখব যে এই বরফ খণ্ডটা গলতে শুরু করেছে। আমরা এখানে যদি একটা থার্মোমিটার রাখি,
যে এটা একটা থার্মোমিটার রাখি, যার থার্মোমিটারের নর্মাল কোনো টেম্পারেচার প্রদর্শন করতেছে না, কিন্তু তাপ তাপ দেওয়ার সাথে সাথে তার থার্মোমিটারের তাপ বাড়তেছে। আমরা এই বরফটার তাপমাত্রা হয়তো -20 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা দেখব যে যতই আমরা তাপ দিব ততই এই -20টা কমতে থাকবে, কমতে কমতে এমন একটা পর্যায়ে আসবে যখন এই বরফের তাপমাত্রাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট হবে। যখনই 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট হবে, থার্মোমিটারের তাপমাত্রা তখন দেখাবে -20 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু একটা পর্যায়ে তাপমাত্রা কমতে কমতে একটা পর্যায়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে। যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থার্মোমিটার তার তাপমাত্রা দেখাবে, তখন বরফ গলতে থাকবে। আমরা জানি বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলতে থাকে। তো আমরা যখন দেখব যে বরফ গলতেছে, তখন দেখব থার্মোমিটারের তাপমাত্রা আর বাড়তেছে না। অর্থাৎ পদার্থের যখন অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ একটা স্টেট থেকে পদার্থ আরেকটা স্টেটে যায়, যেমন এইখানে কঠিন থেকে তরলে যাচ্ছে, আবার তরল থেকে বায়বীয় পদার্থে বা গ্যাসীয় পদার্থে যেতে পারে, তখন তাপ দিলেও সেই তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কারণ থার্মোমিটারে তখন তাপমাত্রার পরিবর্তনের প্রভাবটা দেখায় না। অর্থাৎ এই তাপটুকু থার্মোমিটারে পরিবর্তন দেখায় না, কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করে, সেই তাপটুকু হলো এটাকে বলে তোমার ল্যাটেন্ট হিট। এটাকে বলে ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ। সুপ্ত মানে ঘুমন্ত তাপ, আমরা অনেক সময় বলি ল্যাটেন্ট ট্যালেন্ট বা সুপ্ত প্রতিভা, এরকম। অর্থাৎ আমি বলতে চাইতেছি যে পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাবটা এরকম যে একটা পদার্থ যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে পৌঁছে, তখন যতই আমরা তাপ দেই সেটার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ওইটুকু তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করে। আমরা দেখব যে প্রথম যদি দেখি, প্রথম 1 নাম্বার কন্ডিশন হইতে পারে কঠিন থেকে তরল, আবার হইতে পারে তরল থেকে গ্যাসীয়। এটা শুধু তাপ দিলেই হয়, অবশ্য উল্টা ঘটনা ঘটে ব্যাপারে। যদি আমরা ঘনীকরণ করি, কনডেনসেশন করি, ঠান্ডা করি, তখন আবার তার উল্টা ঘটনা ঘটে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ অনলাইন স্কুলে এতক্ষণ পর্যন্ত রোজার মাঝে ধৈর্য ধরে ক্লাসটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঠিক পাশাপাশি আমরা আজকে এই ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি। পরবর্তী ক্লাসে আমরা কঠিন থেকে তরল থেকে কিভাবে গ্যাসীয় পদার্থের পরিবর্তন হয়, তাপ দেওয়ার ফলেও কিভাবে তাপমাত্রার পরিবর্তন হয় না, শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন হয়, আমরা সেই সম্বন্ধে আলোচনা নিয়ে আসবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে। আল্লাহ হাফেজ।